জি, সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গত 1 জুলাই একটি গেজেট প্রকাশিত হয়েছে আমাদের কোর্ট কাছারির বিষয়ে। অর্থাৎ 1 জুলাই যে গেজেটটা প্রকাশিত হয়েছে সেটা যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে দেখতে পাবেন যে 9টি বিষয়ে মামলা করার জন্য আপনি যদি কোর্টে আসেন তখন সরাসরি মামলা করতে পারবেন না। ওই গেজেটে বলা হয়েছে যে পারিবারিক বিষয়ের কোনো মোকদ্দমা, যেটা সহকারী জজ আদালত কর্তৃক বিচার্য, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের কোনো মামলা, প্রিয়েমশনের বিষয়ে কোনো মামলা, তারপরে নারী নির্যাতন দমন আইন 2000 যার 2003 সালে সংশোধিত হয়েছে, ওটার 11 গড় বিষয়ে কোনো মামলা, যৌতুক নিরোধ আইন 2018 3 এবং 4 বিষয়ে মামলা, এই বিষয়ে এবং চেক ডিজনারের 5 লক্ষ টাকা পরিমাণ চেকের মামলা যদি আপনি দায়ের করতে যান তাহলে লিগ্যাল এডে প্রথমে আবেদন করতে হবে। পরবর্তী পর্যায়ে লিগ্যাল এডে যদি মীমাংসা না হয় এবং লিগ্যাল এইড যে প্রতিবেদন দিবেন সেই প্রতিবেদন নিয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করতে পারবেন। এখন এই বিষয়টা হলো পরস্পর কন্ট্রাডিক্টরি একটা গেজেট এবং আমাদের আইন অঙ্গনে আর একটা নতুন হয়রানির শিকার হবে বিচার প্রার্থীরা এই গেজেটের মাধ্যমে। কী কারণে হবে এবং এটা কেন, এই বিষয়ে আজকের বিশদ আলোচনা আমি করব। কারণ আমরা যারা আইন অঙ্গনে আছি, বিচারক অথবা আইনজীবী অথবা আইন বিষয় বিশেষজ্ঞ কোনো শিক্ষক, তারা সবাই জানেন যে কোনো একটা আইন সংশোধন করতে হলে ওই মূল আইনটাতেই সংশোধনী আনতে হবে। অন্য কোনো আইন দ্বারা বা গেজেট দ্বারা কোনো আইনকে সংশোধন করা সমীচীন হবে না। যেমন আমাদের এখানে 9টা যে স্পেশাল আইনের কথা বলা হয়েছে যে এই ক্রাইটেরিয়ার মামলাগুলি দায়ের করতে হলে লিগ্যাল এডে আবেদন করতে হবে এবং লিগ্যাল এডের প্রতিবেদন নিয়ে দায়ের করতে হবে। তাহলে এই একটা গেজেট দ্বারা এই 9টা আইন যে সংশোধন হলো, এটা আমার দৃষ্টিতে এবং আইনজ্ঞদের যারা আছেন এই বিষয়ে প্র্যাকটিস করেন তাদের সবার দৃষ্টিতে এটা বেআইনি। কারণ যদি নারী শিশু নির্যাতন দমন আইন 11 গ এটার প্রসিডিউর বিষয়ে যদি আপনি সংশোধনী আনতে চান, অবশ্যই নারী নির্যাতন দমন আইন 2000 ইংরাজি, যেটা 2003 সালে সংশোধিত হয়েছে, সেখানে অ্যামেন্ডমেন্ট এনে বলতে হবে যে এই আইনে মামলা দায়ের করতে হলে আগে আপনাকে মামলা দায়েরের পূর্বে লিগ্যাল এডে যেতে হবে। তেমনি করে যৌতুক নিরোধ আইন 2018 3 এবং 4 দ্বারা মামলা দায়ের করতে হলে লিগ্যাল এডে যেতে হবে। এই বিষয়টা অবশ্যই যৌতুক নিরোধ আইনে সংশোধনী আনতে হবে। ঠিক একইভাবে অগ্রক্রয়ের বিষয়ে যে বিষয়টা আছে, যে অগ্রক্রয় আমরা সাধারণত দুইভাবে হয়ে থাকে, যে 1950 সালের জমিদের উচ্ছেদ এবং প্রজাস্বত্ব আইনের 96 এবং অকৃষি প্রজাস্বত্ব আইনের 1949 সালের 24 ধারায় আমরা অগ্রক্রয়ের মামলা দায়ের করে থাকি। এবং এখানে যদি অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রেও লিগ্যাল এডের আবেদন করতে হয় তাহলে ওই সংশ্লিষ্ট 2টা আইন সংশোধন করতে হবে। এমনিভাবে লিগ্যাল এনআই অ্যাক্টের যে মামলাগুলি আছে, সেই এনআই অ্যাক্টের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের সংশোধনী আনতে হবে, যে মামলা করার ক্ষেত্রে কি করতে হবে। একটা গেজেট নোটিফিকেশন দ্বারা এখানে ইন্টারফেয়ার করা সম্পূর্ণ বেআইনি। কারণ সহকারী জজ আদালতের সমপর্যায়ের সহকারী জজ অথবা সিনিয়র সহকারী জজ আদালতের সমান ইখতিয়ার সম্পূর্ণ কোনো অফিসার্স বা জাজ এই লিগ্যাল এডের পূর্ণ দায়িত্ব পালন করেন একটা জেলা পর্যায়ে। তাহলে সহকারী জজ বা সিনিয়র সহকারী জজের পিকুইনারি জুরিডিকশন খুব লিমিটেড, 25 লাখ পর্যন্ত। এখন অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে লিমিটেড জুরিডিকশনটা অনেক বেশি। অনেক অগ্রক্রয়ের মামলা 1 কোটি 2 কোটি টাকা 5 কোটি টাকা হতে পারে, অসীম হতে পারে। সেই ক্ষেত্রে এই পিকুইনারি জুরিডিকশনে তো তিনি ইন্টারফেয়ার করতে পারবেন না সহকারী জজ আদালতের সমপর্যায়ের কোনো কর্মকর্তা। একইভাবে যারা লিগ্যাল এডে
কর্মরত থাকেন অফিসার্স, ওনাদের পদমর্যাদা আমি আগেই বলেছি যে সিনিয়র সহকারী জজ অথবা সহকারী সিনিয়র সহকারী পর্যায়ের কর্মকর্তাকে এখানে পদায়ন করা হয়ে থাকে। তাহলে উনি হলো সিভিল ম্যাটারগুলি দেখবেন ওই পর্যায়ের কর্মকর্তারা। এখানে ক্রিমিনাল ম্যাটার যেটা, যেমন যৌতুক নিরোধ আইনের 3-4 ধারার বিষয়ে একজন সহকারী জজ ইন্টারফেয়ার করতে পারেন না, সেখানে দায়িত্ব পালন করে থাকেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এবং আমাদের আইনগত ত্রুটি তো আছেই এই গেজেটে, আমাদের একটা হয়রানির শিকার হবে বিচার প্রার্থীরা এই নোটিশ গেজেট হওয়ার ফলে। কারণ হচ্ছে যে কোনো বিচার প্রার্থী মনে করেন সে রিমোট এরিয়া থেকে আসলো, এসে সরাসরি লিগ্যাল এডে যেতে পারবেন না। তিনি একজন আইনজীবীর শরণাপন্ন হবেন, বা যদি একটু তিনি চেনা জানা থাকে তাহলে লিগ্যাল এডে যাবেন। লিগ্যাল এডে অভিযোগ দায়ের পর সেখানে কি অভিযোগ দায়ের করলো, কিভাবে করলো, এটা কোনো অভিজ্ঞ লোক থাকবে না। পরবর্তী পর্যায়ে নোটিশ গেল বিবাদীদের প্রতি, দীর্ঘদিন ঘোরাঘুরির পর মীমাংসা হইল না। মীমাংসা না হলে তিনি আবার মামলা করতে একজন আইনজীবীর কাছে গেলেন। তখন দেখা গেল প্রথমকার যে ঘটনা, ওই ঘটনার সাথে বর্ণনা করলে কোনো মামলাই হয় না। কারণ আমাদের ক্রিমিনাল মামলার ক্ষেত্রে টাইম, প্লেস, ম্যানার এগুলো সুস্পষ্টভাবে উল্লেখ করতে হয়, এবং স্পেসিফিকভাবে আসামিদের বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকে সেক্ষেত্রে আমরা মামলা দায়েরও করতে পারি না। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি লিগ্যাল এডের যে বিষয়টা আছে সেটা খুব ভালো একটা পদ্ধতি। সে মামলা দায়ের পর যে মামলাগুলি আপোষযোগ্য, সেই মামলাগুলি লার্নেড জাজরাও সেখানে রেফার করে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে, যে আপনার মীমাংসা হয়ে আসে। আর এই মীমাংসার ক্ষেত্রে একটা অন্যতম বিষয় হলো, যদি দুই পক্ষই সম্মত হয় মীমাংসার, সেক্ষেত্রে মীমাংসা করা যাবে। কিন্তু আমাদের এই 1 জুলাইয়ের যে গেজেট হয়েছে, সেই গেজেটের ফলে এই মধ্যস্থতাকে বাধ্যর মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, বাধ্যবাধকতা। আপনার যেতেই হবে, মামলা দায়ের করতে হলে ওখানে যেতে হবে। কেন? যৌতুক নিরোধ আইনের যদি কেউ অফেন্স করে থাকে, সেটা যদিও আপোষযোগ্য, কিন্তু অভিযোগকারী যদি সেটা মীমাংসা না করে, তাহলে তো আপনি তার উপরে এই মীমাংসাটা ম্যান্ডেটরি করে দিতে পারেন না, ঠিক না? সেটা একটা অফেন্স করেছে, সেটা বিচার চাইবে। যদি সে প্রমাণ করতে পারে যে অফেন্স করে নাই, খালাস পাবে। কিন্তু আমাকে বিচার প্রার্থীকে অবশ্যই সেখানে যে মধ্যস্থতার জন্য আবেদন করতে হবে, এটা কোনো সভ্য দেশের আইন হতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে যে চেক ডিজঅনারের যে মামলা, একবার যদি কেউ কারো কাছে বৈধ টাকা পাওনা থাকে এবং কোনো চেক প্রদান করে, এবং এই চেকটা যে ব্যাংকে জমা দিল, এটা ডিসঅনার হওয়ার পরে সে নোটিশ দিল, এটা আইনি উল্লেখ আছে যে তাকে অবশ্যই নোটিশের মাধ্যমে জানাতে হবে যে আপনার চেকটা ডিসঅনার হয়েছে। এখন চেক ডিসঅনার হওয়ার পরে আপনি নোটিশ দিলেন, এখন ওই অপর পক্ষ যদি আপনার নোটিশে সাড়া না দিয়ে আপনার টাকা পরিশোধ না করে দেন, আপনি একটা মামলা দায়ের করলেন। এখানে যেই দিন তার চেকটা ডিসঅনার হয়েছে, সেদিনই অফেন্সটা সংগঠিত হয়ে গেছে। দেখেন, এই অফেন্সের বিষয়ে এটাও আপোষযোগ্য। এখন বাদী যদি আপোষ না করে, টাকা না নেয়, তাহলে কোর্টের দায়িত্ব কী হবে? কোর্ট হয়তো লিবারেলি বিবেচনা করে আপোষটা গ্রহণ করে থাকেন, কিন্তু যদি অভিযোগকারী বলে যে না, আমি এই বিষয়ে আপোষ করব না, সে অফেন্স সংগঠিত করেছে, আমি বিচার চাই, তখন কোর্ট যদি কোর্টের কাছে সত্য প্রমাণিত হয় যে হ্যাঁ, এটা তার কাছে বৈধ টাকা পাওয়ার পরেও সে জানা সত্ত্বেও চেক এবং অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকা সত্ত্বেও সে চেকটা দিয়েছে, তখন তাকে সাজা দিবে। কিন্তু আপনি এই নোটিশ, এই গেজেট হওয়ার পরে আপনি কি হয়েছে, এই গেজেটটা হওয়ার পরে যে অবশ্যই মীমাংসা করতে হবে। তার মীমাংসা করতে হবে। আমাদের দেশে তো জোর করে মীমাংসা চাপিয়ে দেওয়া যায় না, ঠিক না? কোর্ট কাছারির মাধ্যমে যদি দুই পক্ষ, এই গেজেট এইভাবে না হয়ে এভাবে হতে পারত যে এই মামলাগুলির ক্ষেত্রে মামলা বিচার চলাকালীন সময়ে যে কোনো পক্ষের আবেদনক্রমে অথবা দুই পক্ষের আবেদনক্রমে এটা মীমাংসার জন্য লিগ্যাল এডে যেতে পারে, এবং দুই পক্ষ যদি সম্মতি জানায় সেক্ষেত্রে লিগ্যাল এডে যাবে। আপনি প্রথম মামলা দায়ের করার পূর্বেই পাঠিয়ে দিলেন লিগ্যাল এডে মীমাংসার জন্য, এটা কোনো আইনসম্মত বিষয় নয়।
আমার দৃষ্টিতে আমার এই দীর্ঘ 20 বছরের ওকালতি জীবনে যতটুকু জেনেছি সিনিয়রদের কাছ থেকে এবং আমাদের শিক্ষাগুরুদের কাছ থেকে, যে জোর করে কখনো মীমাংসা চাপিয়ে দেওয়া যায় না, এবং ওই সংশ্লিষ্ট আইনগুলি পরিবর্তন না করে একটা অন্য গেজেট দিয়ে ওই একই সাথে ওই আইনগুলো সংশোধন করে দিলেন, এটাও একটা বেআইনি প্রক্রিয়া। যদি আইন সংশোধন করতে হয় ওই সংশ্লিষ্ট আইনগুলিকে সংশোধন করতে হবে। একটা আলাদা গেজেট দিয়ে একবারে 9টা বিষয়কে আপনি শিডিউলভুক্ত করে দিলেন যে এটা মামলা দায়ের করার পূর্বে আপনাকে লিগ্যাল এডে যেতে হবে, এই বিষয়টা সম্পূর্ণ বেআইনি, এবং এতে করে বিচার প্রার্থী যারা আছেন তারা হয়রানির শিকার হবেন। আমরা আইনজীবীরা বিভিন্ন ওই লিগ্যাল এডে গিয়ে বসে থাকব। পরবর্তী পর্যায়ে যে লিগ্যাল এডের প্রতিবেদনে যদি উল্লেখ থাকে ঘটনা তারিখে একটা, অথচ ওই তারিখে কোনো ঘটনাহীন ঘটনাই, তখন আর উনি আর মামলা করার অধিকার থেকেও বঞ্চিত হবেন। আরেকটা বিষয়ে আমি লক্ষ্য করলাম, ওই গেজেট উল্লেখ আছে যে যদি এই মামলাগুলি দায়ের ক্ষেত্রে তামাদির বিষয়টা বাদ যাবে। যেমন চেক ডিজোনারের বিষয়ে, চেক ডিজোনার হওয়ার 30 দিনের মধ্যে লিগ্যাল নোটিশ দিতে হবে, এবং লিগ্যাল নোটিশের উল্লেখ করতে হবে পরবর্তী 30 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ না করে তাহলে মামলা করতে হবে, তাহলে 60 দিন। এখন উনি বলছেন এই গেজেটে প্রকাশ হয়েছে যে এই তামাদির বিষয়টা বাদ যাবে, তাহলে এটা কাউন্ট করতে হলে অবশ্যই 1905 সালের লিমিটেশন অ্যাক্ট পরিবর্তন করতে হবে। লিমিটেশন অ্যাক্টে বলা আছে যে কোন মামলায় কতটুকু, অথবা এনআই অ্যাক্টের মামলায় নেগোশিয়েশন অ্যাক্টে বলা আছে যে কতদিন পর মামলা দায়ের করা যাবে। কারণ ওইটা সমাধান না করে, ওইটা সংশোধন না করে একটা গেজেটের মধ্যে অন্য আইনকে প্রভাবিত করা, আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো দেশে এটা হয়েছে কিনা আমার জানা নাই, এবং কোনো দেশে হয় নাই এটি আমি জানি। আরেকটা বিষয় হচ্ছে যে যৌতুক আইনের 2018 সালের যৌতুক নিরোধ আইনে বলা হয়েছে যে ঘটনা ঘটার উইথিন 1 ইয়ার্সের মধ্যে মামলা দায়ের করতে হবে। এখন আপনি যে গেজেট প্রকাশিত করলেন সেখানে হলেন যে তামাদি আইন থেকে এটা বাদ যাবে, কিন্তু ওই আইন মূলটা তো 1 বছরের মধ্যে দায়ের করতে হবে, তার পরস্পর কন্ট্রাডিক্টরি হয়ে গেল না। এবং প্রিএমশনের যে বিষয়টা সেটা হচ্ছে যে দলিল যখন রেজিস্ট্রি হবে, বর্তমানে 2004 সালে যেটা সংশোধিত হয়েছে যে প্রিএমশনের ক্ষেত্রে দলিল রেজিস্ট্রেশন যেদিন হবে তাই ওই তারিখ থেকে পরবর্তী 3 বছরের মধ্যে আপনার প্রিএমশনের মামলা দায়ের করতে পারবেন। তাহলে এখন আপনি এখানে বললেন যে এটা ওই তামাদি থেকে বাদ যাবে। এখন 1949 এবং 1950 সালের আইনে অবশ্যই আপনি সংশোধনী আনবেন যে কত দিনের মধ্যে থেকে কতদিন বাদ যাবে। শুধুমাত্র এই গেজেট দিয়ে এটা আইনসম্মত হবে না। আমার আইন বন্ধু যারা আছেন, যারা রিট বিষয়ে মামলা দায়ের করেন, রিট দায়ের করেন, তাদের অবশ্যই দায়িত্ব হলো যে 1 জুলাইয়ের যে গেজেট প্রকাশিত হয়েছে এ বিষয়ে রিট দায়ের করা, যে পরস্পর কন্ট্রাডিক্টরি যে বক্তব্যগুলো আছে এটা আইনসম্মত হয় নাই, এবং লিগ্যাল এডের যে অফিসার আছেন ওনার পিকুইনারি জুরিডিকশনের বাইরে অনেক কিছু আছে। সিভিল ক্রিমিনাল একজনকে দেওয়া হয়েছে, প্রিএমশন মামলার অধিকার তার উপরে দেওয়া হয়েছে, নারী শিশু নির্যাতন দমন আইন তার উপরে দেওয়া হয়েছে। তাহলে আমাদের একটা বিষয় হলো যে এই গেজেটটা সরকারের বাদ করা উচিত। অ্যাজ ইউজুয়ালি যেরকম ছিল সেরকমই চলবে। এখন জনস্বার্থে, যদি জনগণের স্বার্থে আপনারা এটা করেন তাহলে অবশ্যই সংশ্লিষ্ট আইনগুলি সংশোধন করবেন। বিচার প্রার্থী যারা আছেন তারা সুবিচার পাক, সহজে বিচার কার্য যাতে চলতে পারে সে বিষয়ে আমাদেরকে সহায়তা করেন। এরকম গেজেট যেগুলো আইনসম্মত নয়, এরকম গেজেট প্রকাশ থেকে সংশ্লিষ্ট সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সবাইকে বিরত থাকতে